6 মাসে রেলওয়ে পূর্বাঞ্চলের বকেয়া বিল 1.5 কোটি টাকার বেশি। চট্টগ্রামে প্রধান কার্যালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করল পিডিবি। চট্টগ্রাম মেডিকেল কলেজেও নেই সংযোগ। 2 দিন বন্ধ থাকার পর সিলেট সুনামগঞ্জে আবারও বৃষ্টি। দীর্ঘস্থায়ী হলে পানি বাড়ার আশঙ্কা। পাহাড়ি ঢলের আতঙ্কে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরা মানুষ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে ইলিশ ধরার হিড়িক। ভোলার আড়তে প্রকাশ্যে বেচাকেনা। ভিন্ন চিত্র পটুয়াখালীতে। সহায়তা না পেয়ে অনাহারে দিন কাটছে লক্ষাধিক মৎস্যজীবীর। এবং চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলাচলের সময় বাড়ল আরও 1 মাস। যাত্রী চাহিদা বেশি থাকায় চলবে আগামী 24 জুলাই পর্যন্ত। 12 মাসই চালু রাখার দাবি। বাংলার সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। চট্টগ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর। বকেয়া 1.5 কোটির বেশি টাকা পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে পিডিবি। ঘুটঘুটে অন্ধকার আর ভ্যাপসা গরমের মাঝে চলছে কাজ। এদিকে বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজেও বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে শিক্ষার্থীরা। ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর ভ্যাপসা গরম। এর মাঝেই মুঠোফোনে আলো চালিয়ে কয়েকজন করছেন রেলওয়ের গুরুত্বপূর্ণ নথির কাজ। বিদ্যুৎ বিভাগের কাছে 2 কোটির বেশি টাকা বকেয়া থাকায় এমন দশা হয়েছে পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তরে। গরমে অতিষ্ঠ হয়ে কর্মীদের কেউ কেউ অবস্থান নিয়েছেন বাইরে। অনেকদিন যাবত পর গেল, অনেকদিন পরে আসছে। কাজকর্ম তো বলতে অফিসের কাজ তো সমস্যা হবে। সকাল থেকে দেখতেছি কারেন্ট নাই আমার ফাইনাল সেটেলমেন্টের কাজকর্ম করার জন্য, কিন্তু কারেন্ট নাই, কাজ করতে পারতেছে না। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় আলো জ্বলছে না অন্যান্য শাখা অফিস ও অলিগলিতেও। সদর দপ্তরের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলীর কক্ষে গেলেও বিস্তারিত কথা বলতে রাজি হয়নি। শুধু জানান বরাদ্দ না থাকায় দিতে পারছেন না বকেয়া বিল। চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগ পিডিবির কর্মকর্তারা জানিয়েছেন রেলওয়ের মোট বকেয়ার পরিমাণ ছিল 2 কোটি 65 লাখ টাকা। এখনও 3টি অ্যাকাউন্টে বকেয়া আছে 1 কোটি 57 লাখ। পাওনা নিয়ে তাদেরকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে, তাদেরকে অনেকবার মৌখিকভাবেও জানানো হয়েছে, তারাও অবহিত, কিন্তু টাকাটা এখনো আমরা পাইনি। এই কারণে আমরা তাদের লাইনটা আজকে সংযোগটা বিচ্ছিন্ন করেছি। এখনও তাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, দেখা যাক তারা টাকা কি পরিমাণ দেয় আমাদেরকে। বকেয়া পরিশোধ না করায় গত 19 মে 6 ঘন্টা বিদ্যুৎ সংযোগ কেটে দিলেও পরে পরিশোধের আশ্বাসে পুনরায় চালু করে পিডিবি। এদিকে 1 কোটি 30 লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজেও। এতে গ্রন্থাগারে ভোগান্তিতে পড়েছেন শত শত শিক্ষার্থী। 1টা-2টার দিকে আর কি, তখন থেকেই নাই আর কি। আর শুনলাম যে 9টার পর থেকে নাই। প্রচুর গরম, দেখেন এখানে সব এসির চালানো হয়। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় মেডিকেলের সাপের গবেষণাগার ভেনম রিসার্চ সেন্টারে ঝুঁকিতে 350টি সাপ। বাইরে চলছে জেনারেটর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সারা দিন এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এখানে যে গ্রন্থাগার এবং যে ক্লাসরুমগুলো রয়েছে সেখানে কিন্তু চরম দুর্ভোগে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। এবং আমরা দেখেছি ভ্যাপসা গরমে বসে তারা ফ্যান ছাড়া, লাইট ছাড়া কিন্তু আলো জ্বালিয়ে কিন্তু সেই শিক্ষার্থীরা পড়ালেখা করেছে। তবে একটি সুখবর হতে কিছুক্ষণ আগে অর্থাৎ 8 ঘন্টা পর কিন্তু বিদ্যুৎ সংযোগ দিয়েছে বলে আমাদেরকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সেদের ভেতরে বিদ্যুৎ জ্বলছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এবং 130 কোটি টাকা বকেয়া বিলের কারণে চট্টগ্রাম মেডিকেলের এই সংযোগ বন্ধ করে দেয়। শুধু চট্টগ্রাম মেডিকেল না, পাশাপাশি চট্টগ্রামের যে সিআরবি এলাকা রয়েছে, সিআরবি রয়েছে, রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তর রয়েছে, সেখানে কিন্তু 1 কোটি 57 লাখ টাকা বকেয়া বিল থাকার কারণে সেখানে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। সারা দিন কিন্তু সেখানে ঘুটঘুটে অন্ধকার ছিল, ভুতুড়ে পরিবেশ ছিল। এবং যেটি এক কথায় যেটি বলা যায়, আলোর নিচে যেভাবে অন্ধকার ঠিক সেভাবে এই এত বিশাল একটি প্রতিষ্ঠান, রেলওয়ে সরকারি প্রতিষ্ঠান, সেখানে বিদ্যুৎ না থাকা একটি প্রশ্নের জন্ম দেয় আসলে। তবে পিডিবি বলছে দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বিল না দেওয়ার কারণে মাঝখানে কিছু টাকা দিয়েছিল, অর্থাৎ 2 কোটি 65 লাখ টাকা বকেয়া ছিল। কিছু টাকা দেওয়ার পর এখনো পর্যন্ত 1 কোটি 57 লাখ টাকা বকেয়া রয়েছে। সে কারণে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে আমরা তথ্য পেয়েছি সিআরবিতেও কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম মেডিকেলেও কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই যে বারবার যে বিদ্যুৎ সংযোগ
বিচ্ছিন্ন করা হয়, এটাকে আসলে স্বাভাবিকভাবে নিচ্ছে না সাধারণ মানুষ। আসলে এই চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো একটি প্রতিষ্ঠান এবং সিআরবির মতো একটি প্রতিষ্ঠান এবং যে রেলওয়ের বিশাল আয়োজন, যেখানে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের জন্য যেখানে 18,000 কোটি টাকার মতো প্রকল্প যেখানে নেওয়া হয়েছে, এই বিশাল আয়োজন কর্মযজ্ঞ, সেখানে 1 কোটি 1.5 কোটি টাকার জন্য পুরো অন্ধকার থাকবে রেলওয়ের পূর্বাঞ্চল, সেটি আসলে মেনে নিতে পারছেন না এবং সংশ্লিষ্টরা কিন্তু এটি নিয়ে প্রশ্ন তুলেছে। ঠিক একইভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিনিয়ত লাইব্রেরিতে এবং বিভিন্ন ক্লাস করছে, তারা সারাদিন তাদেরকে দুর্ভোগ পোহাতে হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে এই দুইটি প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত ছিলাম। বৃষ্টি কমার পাশাপাশি নতুন করে পাহাড়ি ঢল না আসায় কমতে শুরু করে সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি। ঘরবাড়ি থেকে পানি কিছুটা নামলেও দুর্ভোগ কাটেনি স্থানীয়দের। অন্যদিকে জামালপুরে নদীর পানি বৃদ্ধিতে তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি ধীরে ধীরে নেমে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। এতে অনেকটা উন্নতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সুনামগঞ্জেও। তবে অতি নির্মাঞ্চলের বাসিন্দারা কাঁচা ঘরবাড়িতে এখনো ফিরে যেতে পারছেন না। অন্যদিকে মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি খুবই ধীর গতিতে নামতে থাকায় হাওরপাড়ের উপজেলা জুড়ি, কুলাউড়া ও বড়লেখায় দুর্গতদের দুর্ভোগ কমছে না। এখনো এই 3 উপজেলার প্রায় 2 লাখের বেশি মানুষ পানিবন্দী। একবার যদি বাজারে যাই আর দ্বিতীয়বার আর বাড়িতে আবার মনে হয় না। আমার পানি আমরা বাজার হাট করতে পারি না, আমরা খাইতে পারি না। আমরা বাড়ি ঘরে পানি থলে গেছি, আমরা ঘর থেকে ভাইতাম পারলাম না, ধীরে ধীরে পানি কমতে থাকায় হবিগঞ্জের বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। দুর্গতরা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। পাহাড়ি ঢলে এই অঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মানুষের ভালোবাসা আদায় করে মানুষের স্বার্থ রক্ষা এবং মানুষের কল্যাণে এই আওয়ামী লীগ কাজ করেছে। কাজে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আপনারা কখনো নিজেদেরকে অসহায় মনে করবেন না। এদিকে জামালপুরের বক্সিগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্থানীয় সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ঝিনঝিরাম নদীর পানি বাড়ায় সঙ্গে সঙ্গে সাদুরপাড়া ও মেরুরচর ইউনিয়নে শুরু হয়েছে ভাঙ্গন। ইকরামুল কবির, সময় সংবাদ। সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর, বৃহত্তর নূরপুর এলাকার। এই এলাকার বাড়িঘর কিন্তু এই যেভাবে দেখতে পাচ্ছেন, বাড়িঘর উঠান সব জায়গায় কিন্তু এইভাবে পানিতে তলিয়ে আছে। এই এলাকায় সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মাহমুদুজ্জামান চৌধুরীর বাড়ি, ওনার বাড়িতেও পুরো পানিতে, ওনারা বাড়ি পুরো পানিতে বন্দী আছেন ওরা। এবং এই বাড়িতে যেইটুক দেখা যাচ্ছে উঠোনে, তার উপরে এই বাড়ির ফ্লোরে পর্যন্ত পানি উঠে গিয়েছিল। এখন যদিও একটু কমে গিয়েছে, তারপরেও এখনও অনেক জায়গায় অনেক বাড়ি ঘরে পানি রয়েছে। এর কারণ হচ্ছে কি, গতকালকে সন্ধ্যা 6টা থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি মাত্র 1 সেন্টিমিটার কমেছে, কমে বিপদসীমার 98 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও সুরমা, কানাইঘাট অনেক কমে গিয়েছে, সিলেটে বিপদসীমার প্রায় 35 সেন্টিমিটার নিচে দিয়েও প্রবাহিত হচ্ছে। অন্যদিকে শেরপুর কিংবা আমলসিতে কুশিয়ারা নদীর পানি অনেকটাই কমতে শুরু করেছে। কিন্তু এইখানে, এই জায়গাতে, এই উপজেলাতে কুশিয়ারা নদীর পানি কোনোভাবেই কমছে না। এর কারণ হিসাবে যেটি জানা যাচ্ছে বা পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে, এই নদী কুশিয়ারা নদীর সাথে হাকালুকি হাওর কিংবা জড়ি নদী, এই সমস্ত নদী এসে যুক্ত হয়েছে, একটি কারণ। দ্বিতীয়টা কারণ হচ্ছে কি, কুশিয়ারা নদী হবিগঞ্জ হয়ে
সুনামগঞ্জের সাথে যুক্ত হয়েছে। সেক্ষেত্রে সুনামগঞ্জের হাওরগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে আর পানি নিতে পারছে না। পানির যে আধার বলা হয়ে থাকে সুনামগঞ্জ বা হাওর, শতাধিক হাওর, সেই সুনামগঞ্জের শতাধিক হাওরের পানি কিন্তু পুরা টইটুম্বুর পানি উপচে, হাওরগুলো পানি উপচে বাইরে চলে আসছে। সে কারণে এই যে সুরমা কুশিয়ারা দিয়ে পানিগুলো গিয়ে সুনামগঞ্জে হাওরগুলোতে ঢুকে তারপর মেঘনাতে চলে যাবে। এটা সুরমা কুশিয়ারা মেঘনা অববাহিকার দুইটি নদী, এবং সে কারণেই কোনোভাবেই পানিগুলো নামছে না, এবং পানি না নামার কারণে জন দুর্ভোগও কমছে না। এইখানে এই উপজেলার 5টি ইউনিয়নের প্রত্যেকটি উপজেলার মানুষ এভাবে পানিবন্দী। হাট বাজার রাস্তাঘাট প্রধান সড়ক ছাড়া প্রত্যেকটা সড়কে প্রত্যেকটা এলাকায় এইভাবে মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। অন্তত 8 দিন তাদের এই অবস্থার মধ্যে তারা রয়েছে। এই এলাকার মানুষজন যাওয়া আসার জন্য সাঁকো তৈরি করে ফেলেছে। একেবারে শহরই বলা যায়। ফেঞ্চুগঞ্জ একটি সমৃদ্ধ শহর। এখানে 5টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এখানে বাংলাদেশের অন্যতম বড় একটি সার কারখানা রয়েছে, শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি। সেই জায়গায় এই অবস্থা, এবং এই অবস্থার মানুষের শত শত মানুষের প্রায় 20,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এই এলাকায়। সরকারি পক্ষ থেকে নানান ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে, ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। সিলেটের জেলা প্রশাসক শেখ মোহাম্মদ রাসেল আমাকে জানিয়েছে প্রায় 30 লক্ষ টাকা নগদ অর্থ দেওয়া হয়েছে। 700 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে, অন্যান্য খাবারও রয়েছে। তারপরেও বানবাসী মানুষের দুর্ভোগ কমছে না। মোটামুটি এই ছিল সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি যে বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে মানুষের দুর্ভোগ কমছে না, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার বিভিন্ন ঘাট থেকে সাগরে যাচ্ছে মাছ ধরার নৌকা। ট্রলারে আনা মাছ প্রকাশ্যে বিক্রিও হচ্ছে বিভিন্ন আড়তে, অথচ সংশ্লিষ্ট বিভাগগুলোর কোনো তৎপরতা নেই বলে অভিযোগ এলাকাবাসীর। তবে পেটের দায়ে সাগরে জাল ফেলার কথা জানিয়েছেন জেলেরা, আর ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস মৎস্য বিভাগের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের প্রতিবেদন। সমুদ্রে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবছরও 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সাগরে চলছে 65 দিনের নিষেধাজ্ঞা। এ সময় কেউ সমুদ্রে কোনো মাছ ধরতে পারবেন না। অথচ চলমান নিষেধাজ্ঞার মধ্যেই সাগর থেকে 30 মণ ইলিশ নিয়ে 19 জুন ভোলার চরফেশনের সামরাজ ঘাটে আসে এফবি ইশরাত নামের একটি ট্রলার। ট্রলার থেকে মাছ নামিয়ে আড়তে বিক্রি করা হয় প্রকাশ্যেই। এদিকে সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘাটে অপেক্ষা করছে আরো অর্ধশতাধিক মাছ ধরার ট্রলার। মোটামুটি বাজার করছে হয়েছে সরকারি নির্দেশনা অমান্য করা হলেও তেমন তৎপরতা নেই সংশ্লিষ্ট বিভাগগুলোর। এ নিয়ে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস মৎস্য বিভাগের। ইতিমধ্যে আমরা কোস্টগার্ডের সাথে কথা বলেছি, আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগও সোচ্চার রয়েছে, আমরা তাদেরকে আটক করব। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলার 63,954 জেলেকে নিষেধাজ্ঞাকালে 65 দিনের জন্য 86 কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে। এরই মধ্যে প্রথম কিস্তির 56 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বাংলার সময় আরও থাকছে। বরগুনায় সড়ক নির্মাণে কাটা হচ্ছে অন্তত 2000 গাছ। ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবেশ কর্মীরা। মন্তব্য করতে রাজি নয় এলজিইডি ও বন বিভাগ। চট্টগ্রাম থেকে কক্সবাজার চালু করা বিশেষ ট্রেনের চলাচল আরও 1 মাস বাড়ানো হয়েছে। লাভজনক এবং যাত্রী চাহিদা বেশি থাকায় 24 জুলাই পর্যন্ত ট্রেনটি চলবে। তবে যাত্রীদের দাবি সারা বছরই যেন চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল করে। চট্টগ্রাম কক্সবাজার বিশেষ ট্রেন, যা সকাল 7টায় চট্টগ্রাম থেকে রওনা হয়ে সকাল 10:30টায় পৌঁছায় কক্সবাজার আইকনিক স্টেশনে। তবে এই বিশেষ ট্রেনের যাত্রী চাহিদা অনেক বেশি। বগিতে সিট না পেয়ে দাঁড়িয়ে যেমন যাত্রীর চাপ রয়েছে, তেমনি ট্রেনের ছাদেও বাদ পড়েনি। এমনকি চাপ সামাল দিতে যুক্ত করা হয়েছে নতুন আরও 5টি বগি। সব মিলিয়ে বগির সংখ্যা 16টি। মূলত ঈদ স্পেশাল ট্রেনটি ঈদ উল ফিতরে 1 মাসের জন্য চালু করা হয়। 24 জুন পর্যন্ত ট্রেনটি চলাচল করার কথা থাকলেও যাত্রী চাহিদা বিবেচনায় আগামী 24 জুলাই পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। লোকবল সংকটে ট্রেনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। এমনকি চলাচলও বন্ধ ছিল 12 দিনের মতো। ট্রেনের যাত্রা আরামদায়ক হওয়ায় ও ভাড়া তুলনামূলক কম বলে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করেন যাত্রীরা। তাই বছর জুড়ে চলাচলের দাবি তাদের। জার্নিটা খুব ভালো লাগছে, স্বাচ্ছন্দ্যে পৌঁছেছি, এটাই আমার ভালো লাগছে। কল্পনাও করি না যে আমরা তো তাড়াতাড়ি ট্রেনে
কক্সবাজার পৌঁছে যাব। সারা দেশের মানুষ কিন্তু এখানে আসে। আমাদের কিন্তু বিনোদনের জায়গা বলতে গেলে সবচেয়ে বড় বিনোদনের জায়গা হচ্ছে আমাদের এই কক্সবাজারই। স্পেশাল ট্রেনে আসাটা আমাদের জন্য সহজে আসা যায়। 24/7 পর্যন্ত ট্রেনটি চলাচল করবে। 1 মাসের জন্য টাইম এক্সটেনশন করা হয়েছে। এই ট্রেনটিতে কোচ সংখ্যা বাড়ানো হয়েছে। মোট আপনার এখন 743টি আসন রয়েছে এই ট্রেনটিতে। বিশেষ ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল 7টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে আর সন্ধ্যা 7টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বগুড়ায় ঈদের রাতে জোড়া খুনের ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ 4 আসামিকে 4 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে 7 দিনের রিমান্ড চেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহিনুজ্জামান আবেদন করেন। শুনানি শেষে বিচারক সুকান্ত সাহা প্রত্যেক আসামির 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ঈদুল আজহার রাতে শহরের চকরপাড়া এলাকায় জোড়া খুনের ঘটনা ঘটে। পরদিন নিহতের পরিবার বাদী হয়ে শ্রমিক নেতা সৈয়দ কবির আহমেদ মিঠুকে প্রধান আসামি করে 28 জনের বিরুদ্ধে মামলা করেন। পরে র্যাব ওই নেতাকে গ্রেফতার করে। বরগুনায় 2টি সড়ক প্রস্তুত করতে কাটা হচ্ছে অন্তত 2000 গাছ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবেশ কর্মীরা। এ বিষয়ে বন বিভাগ নির্বাক থাকলেও জেলা প্রশাসন বলছে গাছ রক্ষা করেই উন্নয়ন প্রকল্পের কাজের পরিকল্পনা করা হবে। সড়কের দুই পাশে সারি সারি গাছ, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা হচ্ছে গাছ কেটে। সম্প্রতি বরগুনা সদর উপজেলার বরগুনা, নিশানবাড়িয়া ও তালতলী উপজেলার বগি তালতলী সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেয় এলজিইডি। তবে সড়ক দুইটির দুই পাশে প্রায় 2000 গাছ থাকায় বন বিভাগকে জানায় এলজিইডি। এরপর গাছ কাটা শুরু করে বন বিভাগ। তবে এলাকাবাসী ও পরিবেশ কর্মীরা জানান, গাছগুলো রেখে উন্নয়ন পরিকল্পনা করলে রক্ষা পেত প্রকৃতির অপরিহার্য এই উপাদান। গাছে মানুষের অক্সিজেন দেয়, মানুষের শরীরের পক্ষে উপকার। গাছ কাটিয়ে লাইলে অক্সিজেন না দিতে তো মানুষের ক্ষতিকর। সড়কের দুই পাশে শত শত গাছ কেটে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এটা আমরা চাই না। আমরা আসলে চাই যে গাছ রেখে কিভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যায়। গাছই যদি না থাকে তাহলে আমার মনে হয় না জনপদের মানুষ ঠিকঠাকভাবে থাকতে পারবে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় এলজিইডি ও বন বিভাগ। আর গাছ না কেটে উন্নয়ন প্রকল্পের কাজ করার পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। গাছ যদি সংরক্ষণ করে যদি আমরা উন্নয়ন কাজ করতে পারি সেই বিষয়গুলো তো আমরা ভেবে দেখব। গাছ কাটার পর সড়ক দুইটির প্রায় 10 কিলোমিটার অংশ প্রশস্তকরণের কাজ শুরু করার পরিকল্পনা এলজিইডির। সময় সংবাদ, বরগুনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 6 মাসে রেলওয়ে পূর্বাঞ্চলের বকেয়া বিল 1.5 কোটি টাকার বেশি। চট্টগ্রামে প্রধান কার্যালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করল পিডিবি। চট্টগ্রাম মেডিকেল কলেজেও নেই সংযোগ। 2 দিন বন্ধ থাকার পর সিলেট সুনামগঞ্জে আবারও বৃষ্টি। দীর্ঘস্থায়ী হলে পানি বাড়ার আশঙ্কা। পাহাড়ি ঢলের আতঙ্কে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরা মানুষ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রাইসা। বাংলা সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।